আমরা এতদিন অবধি পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফের মধ্যে ডিফারেন্স পড়েছি অনেকবার, এবং এটা পড়ার সময় আমরা একটা পয়েন্টে থাকতো আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয় ভোল্টমিটার দিয়ে আর ইএমএফ মাপা হয় পোটেনশিওমিটার দিয়ে, তাই তো সবাই এটা পড়েছি আই হোপ। তো এখানে আমরা আজকে পোটেনশিওমিটার নিয়ে ডিসকাস করব। ব্যাপারটা কিন্তু অনেকেরই কাছেই অনেকটা ভয়ের ব্যাপার, অনেকেরই ক্লিয়ার হয় না কনসেপ্ট, অনেকেই বলে পোটেনশিওমিটার খুব টাফ টপিক, কিন্তু একদমই নয়। কিন্তু তোমাদের খুব আস্তে আস্তে ব্যাপারটাকে বুঝতে হবে। আর আগের লেকচারগুলো তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি যদি ফলো করে থাকো, সেখানে কিভাবে ভোল্টেজটা ডিভিশন হচ্ছে, কারেন্ট ডিভিশন হচ্ছে, গ্যালভানোমিটার কিভাবে কাজ করে, এই লেকচারগুলো যদি দেখো তবে এই জিনিসগুলো আরও ভালো হবে। কেমন? কেবলমাত্র তোমাদের শুধুমাত্র পোটেনশিওমিটার যদি দেখো, লেকচারটা দেখো, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। ওকে, তাহলে আমরা পোটেনশিওমিটার স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা বলে নেব, যাতে এটা আমরা বুঝতে পারি। পোটেনশিওমিটার দেখো, ধরে নাও তোমরা যদি এরকমভাবে কোনো একটা ব্যাটারি কানেক্ট করো, একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এরকম যদি একটা ব্যাটারি কানেক্ট করে এইখানে যদি মাঝখান এই জায়গাটা যদি ওপেন রেখে দাও, কেমন, ব্যাটারিটা যদি 20 ভোল্ট হয়, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসেও সেই 20 ভোল্টই এসে অ্যাপিয়ার হবে। কেমন? যদি এই দুটো পয়েন্ট ওপেন থাকে, মানে লিটারেলি যদি তুমি কোনোভাবে এটা পসিবল হয় যে এই দুটো পয়েন্টের রেজিস্ট্যান্সটা এটা ওপেন আছে, ওপেন মানে রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট, তাহলে এই ভোল্টেজটাই, ব্যাটারি ভোল্টেজটাই এসে এখানে অ্যাপিয়ার হবে 20 ভোল্ট। ওকে, মানে এখানে ভোল্টমিটার, এখানে যদি এটা যদি কোনোভাবে ক্লোজ করে দাও তুমি, তাহলে কিন্তু এটা 20 ভোল্ট থাকবে না, তাহলে তুমি কিছুটা কম ভোল্টেজ পাবে। কেন? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছু ভোল্টেজ ড্রপ হবে। তো এই প্রিন্সিপালটাকে আমরা পোটেনশিওমিটারে ইমপ্লিমেন্ট করব। আমরা কয়েকটা থিওরির কয়েকটা পয়েন্ট বলবো, সেগুলো প্যারালালি নোট ডাউন করতে থাকবে, আর সার্কিটগুলোকে তো করবেই নোট ডাউন। তো কিছু থিওরি, কিছু শর্ট কোশ্চেন এখান থেকে কিন্তু আসার চান্স থাকে। তো পোটেনশিওমিটারে দুটো সার্কিট থাকে, বর্তনী বা সার্কিট পোটেনশিওমিটার দুটো থাকে, একটা প্রাইমারি সার্কিট, একটা সেকেন্ডারি সার্কিট। প্রাইমারি সার্কিটটা সবসময় থাকবে, সেকেন্ডারি সার্কিটটা যখন আমরা সেই ইএমএফ মেজারমেন্ট করব বা আরও কিছু মেজারমেন্ট করা যায়, আমরা সেগুলো নিয়েই ডিসকাস করব। কেমন? তো কি থাকে পোটেনশিওমিটারের মেন যদি কোনো কম্পোনেন্ট বলি, মেন কম্পোনেন্ট হচ্ছে একটা ওয়্যার একটা, ঠিক আছে, তার একটা, ঠিক আছে। সেই তারটা কী দিয়ে তৈরি হয়? এমনি যে কোনো কপার তার নয় কিন্তু, হ্যাঁ, তারটা তৈরি হয় ম্যাঙ্গানিন দিয়ে, আরও আছে ইউরেকা নতুবা কনস্ট্যান্টাইন দিয়ে। কেমন? এই তিনটে মেটেরিয়াল ইউজ করি। এই তিনটে মেটেরিয়াল ইউজ করার কারণগুলো হলো, একটা হচ্ছে এদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট, কথার অর্থ হচ্ছে মানে উইথ টেম্পারেচার রেজিস্ট্যান্সটা কতটা চেঞ্জ হয়। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স জেনারেলি বাড়ে, তো সেইটা যেন আকাশ পাতাল কিছু না হয়, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডেও যা রেজিস্ট্যান্স থাকবে কন্ডাক্টার, 30 ডিগ্রিতেও যেন প্রায় সেটাই থাকে, সেভাবে যেন চেঞ্জ না হয়, যেটা চোখে লাগে বা যেটা তুমি মেজার করতে পারো, ঠিক আছে, সেটা যেন নেগলিজেবল হয়। বোঝা গেল? তো এটা হচ্ছে একটা প্রপার্টি থাকতে হবে, কি যে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা ভেরি স্মল হতে হবে, ঠিক আছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট হ্যাভ টু বি ভেরি স্মল। টেম্পারেচার কোএফিসিয়েন্ট স্মল হতে হবে। ওকে, তো এটা হচ্ছে প্রপার্টি। আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে এর যে স্পেসিফিক রেজিস্ট্যান্স সেটা হাই হতে হবে, ঠিক আছে, রোটা কি হতে হবে? হাই হতে হবে। তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট কী হবে? কম। খুব কম মানে টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্সটা যেন ভ্যারি না করে, আর স্পেসিফিক রেজিস্ট্যান্সটা হাই হতে হবে, ঠিক আছে। কেননা আমরা এটাকে ব্যালেন্স করে করব, তো একটা রেজিস্ট্যান্সকে ব্যালেন্স করে করব, তো করলেই বুঝতে পারবে যে রেজিস্ট্যান্সটা যদি লেন্থের সাথে সেই প্রপোর্শনে না বাড়ে, তাহলে কিন্তু মুশকিল, সেটা আমরা বুঝবো একটু পরে। কেমন? তাহলে কী হতে হবে? দুটো জিনিস মনে রাখা হতো, স্পেসিফিক রেজিস্ট্যান্সটা হাই হতে হবে, আর মানে রো আমাদের যাকে আমরা বলি রোধাঙ্ক বলি, আর টেম্পারেচার কোএফিসিয়েন্টটা খুব কম হতে হবে। এই দুটো প্রপার্টি কি থাকে বেসিক্যালি, ওখানে একটা তার থাকে, একটা তার থাকে, কেমন, একটা তার থাকে, এরকম একটা তার,
এই তারটার রেজিস্ট্যান্স মোটামুটিভাবে 5 ওহম হয়, মোটামুটিভাবে 5 ওহম হয়, ঠিক আছে। আর এই তারটার লেন্থ মোটামুটিভাবে 10 মিটার হয়। এই জন্যই বললাম 10 মিটার তারের রেজিস্ট্যান্স 5 ওহম হতে গেলে এর রোটা একটু হাই হতে হবে, কেমন, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ আমরা জানি, তাই তো। তো এই এত বড় 10 মিটার মানে বুঝতেই পারছো, মানে 1 মিটার মানে কতটা তোমাদের আইডিয়া আছে আশা করি, 10 মিটার মানে আরও বড়। তো সেই কারণে এই তারটা এরকম অনেক বড় তার থাকে, তো সেই জন্য তারটাকে এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে পেঁচানো থাকে, এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা 10 মিটার তারটাকে অ্যাকোমোডেট করি। বোঝা গেল? 10টা আলাদা আলাদা তার থাকে, 1 মিটারের 10টা আলাদা আলাদা তার থাকে, সেই তারগুলো এরকমভাবে পেঁচিয়ে আমরা টোটাল 10 মিটার তারটাকে অ্যাকোমোডেট করি একটা বোর্ডের ওপর। হ্যাঁ, এটা একটা এরকম বোর্ড থাকে, সেই বোর্ডের ওপর এই তারটা বসানো থাকে। ওকে, তাহলে আমরা কিন্তু আর এত এরকম দিয়ে বোঝাবো না, আমরা এখন এটাকে এরকম একটা স্ট্রেট তার দিয়ে বোঝাবো। বোঝা গেল? ওকে, তাহলে এর আমরা প্রাইমারি সার্কিটটাই আগে যাব। তাহলে এটা একটা বোর্ডের উপর বসানো থাকলে আমরা এই তারটাকে একটা তার দিয়ে বোঝাবো। তো এবার আমরা প্রাইমারি সার্কিটে যাব। তো প্রাইমারি সার্কিটে কি থাকে? প্রাইমারি সার্কিটে থাকে এরকম একটা, এইটা হচ্ছে আমার মনে করছি পুরো তারটা, এটা প্রাইমারি সার্কিটের তার, 10 মিটার তার। হ্যাঁ, তো এই তারটা দুটো নাম দিলাম আমরা, এই ওয়্যারটার এ বি, এর সাথে আমাদের প্রাইমারি সার্কিটটা কানেক্টেড থাকে। প্রাইমারি সার্কিটে এরকম ব্যাটারি থাকে, বা বলতে পারো তুমি আরও এরকম 2টো ব্যাটারি বা 3টে ব্যাটারি লাগানো আছে টোটাল সাফিসিয়েন্ট ভোল্টেজ দেওয়ার জন্য। এখানটায় থাকে একটা সুইচ থাকে, এখানে একটা সুইচ থাকে, আর যদি দরকার পড়ে আমাদের তাহলে এরকম একটা রিওস্ট্যাট থাকে। রিওস্ট্যাট মানে বেসিক্যালি ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। হ্যাঁ, মানে যদি আমরা একে এখানে রাখি তাহলে পুরো রেজিস্ট্যান্সটাই সার্কিটের মধ্যে ঢুকে যাবে, আর এই জকিটাকে যদি আমরা এই পজিশনে রাখি তাহলে দেখো কোনো রেজিস্ট্যান্স পাবে না, সার্কিটটা ডাইরেক্টলি বেরিয়ে চলে আসবে। আর এই এবি তারটার রেজিস্ট্যান্স কত? মোটামুটিভাবে 5 ওহম, কেমন, এর লেন্থ টোটাল এল যদি হয় 5 ওহম। বোঝা গেল? এটা হচ্ছে প্রাইমারি সার্কিট। এই প্রাইমারি সার্কিটের সাথে আমরা এই পাশে সেকেন্ডারি সার্কিটকে ঢোকাবো, ঢুকিয়ে আমরা আননোন ব্যাটারি বা আননোন সেলের ইএমএফ মেজার করব। ঠিক আছে, তাহলে এই প্রাইমারি সার্কিট এত অবধি আমরা বোঝা গেছে। প্রাইমারি সার্কিট কিছু নেই, প্রাইমারি সার্কিটে সবসময় থাকবে, এটা চেঞ্জ হবে না কিছু। যা চেঞ্জ হবে তুমি কি মেজার করছো তার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি সার্কিটটা চেঞ্জ হবে। ওকে, সেকেন্ডারি সার্কিটে কি কি থাকবে? সেকেন্ডারি সার্কিটে একটা গ্যালভানোমিটার মাস্ট, হ্যাঁ, একটা গ্যালভানোমিটার মাস্ট সেকেন্ডারি সার্কিটে। এখন এটা এরকম একটা এরকম তার না নিয়ে এরকম গোল তার, মানে গোল এরকমভাবে রেজিস্ট্যান্সে উঠে গেছে, মানে আধুনিক যে পোটেনশিওমিটারগুলো আছে সেগুলো আমাদের সিলেবাসে নেই। এরকম গোল থাকে, এরকম স্ট্রেট না থাকে, এরকমভাবে গোলভাবে অনেকগুলো রেজিস্ট্যান্সকে অ্যাকোমোডেট করা হয়, সেটা আমাদের নেই। হ্যাঁ, তো আমরা একটু প্রিন্সিপালে ঢুকছি, কিভাবে কাজ করবে সেই প্রিন্সিপালটাই ঢুকছি। তো ফার্স্ট আমরা আননোন একটা ইএমএফ কী করে মেজার করবে একটা পোটেনশিওমিটার দিয়ে, সেটাতেই ঢুকবো। তার আগে কয়েকটা কথা বলে নেব। তো একটা ওয়ার্ড যেটা আমরা পোটেনশিওমিটার পড়তে আমাদের সবসময় কাজে লাগবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কথাটা খুব ইম্পর্ট্যান্ট, নোট করো সবাই, পুরোটাই নোট করো, কোনো কিছু এখানে সবকটাই ইম্পর্ট্যান্ট কথাই বলা আছে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে এই যে এই তারটার পার মিটার লেন্থে কত ভোল্টেজ পাচ্ছে। মানে ধরো এটা আমি কত বললাম, 10 মিটার, তাই তো। তো এখানে যদি আমি 10 ভোল্ট সাপ্লাই দিই তাহলে 1 মিটার লেন্থ, এটা 1 মিটার লেন্থে কত ভোল্ট পাবে? এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 10 মিটার হয়, তাহলে এক মিটার লেন্থে 1 ভোল্ট করে যাবে, 1 ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট করে টোটাল 10 ভোল্ট হবে। তো এটাকে আমরা বলছি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কী জিনিস এটা? হচ্ছে ইএমএফ। ইএমএফ কোথাকার ইএমএফ? ইএমএফ অফ প্রাইমারি সার্কিট, প্রাথমিক সার্কিটে, অফ প্রাইমারি সার্কিট বাই টোটাল লেন্থ অফ পোটেনশিয়াল, টোটাল লেন্থ অফ পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার ওয়্যার,
পোটেনশিওমিটার তারটা টোটাল লেন্থ। ওকে, তার মানে তুমি যদি বলো যে এটা এই ই বা, তাহলে এটা কত হলো বলো, এটা কি ই, টোটাল লেন্থটাকে আমরা এল দিয়ে লিখছি, হ্যাঁ, ক্যাপিটাল এল। ইউনিট কী হবে তাহলে, ভোল্ট পার মিটার। পার মিটার লেন্থ কত ভোল্ট দিচ্ছে, মানে তুমি যদি এখানে 100 ভোল্ট দাও তাহলে 100 ভোল্টটা এই টোটাল যে লেন্থ থাকবে 10 মিটার হতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই, আমরা মোটামুটিভাবে 10 মিটার হয় জেনারেলি, সেই জন্য বললাম কিছু একটা লেন্থ হবে এল। তাহলে পার মিটার লেন্থে কত ভোল্ট পাবে, টোটাল যদি 100 হয় আর এটা যদি ধরো 10 মিটার হয় তাহলে 100/10 হবে, সেটাই করছি। মানে 1 মিটার কত পাবে, 1 মিটারের ভোল্টেজ 10, মানে তো এই এতটুকু যদি আমরা ধরি তাহলে এর কত ভোল্ট হবে, 10 ভোল্ট হবে 1 মিটার লেন্থের। ঠিক আছে, তো আমরা ওরকমভাবে না বলে বলবো এটা হচ্ছে পার ইউনিট লেন্থের কত ভোল্টেজ। ওকে, ই/এল বোঝা গেল। তাহলে যদি বলি আমরা এখন যে তাহলে আমাদের এই L1 লেন্থ, যদি এটা L1 লেন্থ মনে করি, এইটুকু যদি L1 লেন্থ মনে করি, তাহলে L1 লেন্থের ভোল্টেজ কত হবে, L1 লেন্থের ভোল্টেজ হবে ই/এল কত, 1 ইউনিট লেন্থের ভোল্টেজ, তাহলে ইন্টু L1 যদি করি আমরা তাহলে এটা পেয়ে যাবো L1 লেন্থের ভোল্টেজ। বোঝা যাচ্ছে, যেটা বললাম যে 1 মিটার লেন্থের ভোল্ট, যদি এটা মনে করি 100, এটা যদি মনে করি 10 মিটার, তাহলে 10 ভোল্ট হচ্ছে পার মিটার লেন্থে 10 ভোল্ট হচ্ছে, তাহলে 3 মিটারে কত হবে, 30 হবে। সেটাই করলাম আমরা বেসিক্যালি, ই/এলটা হচ্ছে 1 মিটার লেন্থের কত ভোল্টেজ ইন্টু L1 করলাম, মানে L1 মিটার লেন্থ কত ভোল্টেজ সেটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? আমার মনে হয় না কারো কোনো প্রবলেম থাকার কথা এখানে। ঠিক আছে, ঠিক আছে। তো এবার তোমরা বলবে যে স্যার তাহলে কী করে আপনি এটাকে ব্যালেন্স করছেন, ব্যালেন্স করছেন কী করে সেটা তো জানতে হবে আমাদের। আপনি বললেন যে একটা ইএমএফ, আননোন ইএমএফ আমরা বের করবো, এটা দিতে কী করে করব। তো এবার আমরা সেকেন্ডারি সার্কিটে যাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্ট আমরা করছি অ্যাপ্লিকেশন অফ, হেডিং করে নেবে অ্যাপ্লিকেশন অফ পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারে আমরা প্রয়োগ করছি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ফার্স্ট কি আননোন ইএমএফ বের করব। তোমার কাছে একটা ব্যাটারি আসলো, ব্যাটারিটার গায়ে কিছু লেখা নেই কত ভোল্ট, তুমি বের করবে যে ব্যাটারিটা কত ভোল্ট তোমাদের বের করতে হবে। কি করবে তোমরা, তখন আমরা এই আননোন ইএমএফটাকে আমরা এখানে লাগালাম। ঠিক আছে, দিয়ে একটা ইএমএফ এ প্রান্তে চলে গেল, আর ইএমএফের আরেকটা প্রান্ত হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে, ভায়া গ্যালভানোমিটার দিয়ে এখানে চলে গেল। এটা এখানে মুভেবল পার্ট থাকে একটা, যেটাকে আমরা জকি বলি, যাকে আমরা ইচ্ছে মতো সরাতে পারবো, ইচ্ছে মতো সরাতে পারবো। বোঝা গেল? তো ধরে নাও আমরা দেখছি যে এই পজিশানে জকিটা আছে, এই পজিশানে জকিটা আছে, দিয়ে দেখছি যে এই গ্যালভানোমিটারটার কাঁটাটা এদিকে এরমভাবে মুভ করছে, এটা নর্মাল পজিশান, এরমভাবে মুভ করছে। একে ধরো আমরা আরও এদিকে সরিয়ে নিয়ে গেলাম, দেখলাম যে আরও বেশি মুভ করছে, তাহলে ওকে ব্যালেন্স করতে গেলে আমাকে এই জকিটাকে এইদিকে নিয়ে আসতে হবে। আনতে আমি একটা এই পজিশানে দেখলাম এই ব্যালেন্স হয়ে গেল, এই পজিশানে দেখলাম কি হলো, এই ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই পজিশানটাকে আমরা L1 নাম দিলাম, লেন্থটাকে L1 নাম দিলাম। এবার একটু ঠান্ডা মাথায় ভাববে, হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটির বেসিক কনসেপ্টগুলো লাগাবে, তাহলে বুঝতে পারবে। এবার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না, এর মানে কি, মানে এই যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে গেছে, তাই না? সেই জন্য এদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লো করে কি, করে না। তাহলে সেটা গ্যালভানোমিটার সেটা ডিটেক্ট করছে যে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে এইটুকুর ভোল্টেজ ইকুয়াল। এবার এইটুকুর ভোল্টেজ কত আমরা জানি অলরেডি, আমাদের এটা ইপি ধরো, প্রাইমারি ভোল্টেজ ইপি, ই/এল করে আমাদের বের করা আছে যে পার ইউনিট লেন্থে কত ভোল্ট দেয় আমাদের। তাহলে L1 লেন্থ কত দেয়, এই যে এটা দেয়, তাহলে এটা ইকুয়ালটা আমাদের এখন কি হয়ে যাবে, এই যে ই হয়ে যাবে, ই যেটা আননোন ই, সেই ইটা আমাদের বেরিয়ে যাবে। কেমন, ধরো এটা ই অফ সেল লিখছি, এস। এইভাবে আমরা একটা আননোন ইএমএফের ভোল্টেজ মেজার করতে পারি, যে ওই ব্যাটারিটা কত ভোল্ট দিচ্ছে আমাদের। কেমন, কোনো সমস্যা নেই এখন অবধি? আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি তাহলে এইটার কি কাজ, কি যে এর কাজটা কি, এর কাজটা হচ্ছে এর রেঞ্জটাকে বাড়ানো কমানো। কেমন, মনে করো এখানে আমরা খুব অল্প ভোল্ট যদি একটা মেজার করি, তাহলে আমার দরকার কি হবে, এটাকে রেঞ্জটাকে একটু কমাবো আমি, মানে পার ইউনিটের ভোল্টটা একটু কমাবো। তাহলে কি হবে, যদি ধরো খুব কাছাকাছি যদি এই জকিটা যদি এখানে এসে যদি ব্যালেন্স হয় খুব কাছাকাছি, তখন সেন্সিটিভিটিটা কমে যায়, মানে এই যে মেজার করছি আমি, যে এর মধ্যে এরর চলে আসার চান্স থাকে। তো
তো সেই কারণে আমি যদি এইখানে রেজিস্ট্যান্সটা একটা ঢুকিয়ে দিই, এইখানে যদি রেজিস্ট্যান্স ঢুকিয়ে দিই, এখানে রেজিস্ট্যান্স ঢুকিয়ে দিলে এই পুরো এবির অ্যাক্রসে ভোল্টেজটা কম আসবে, তাই না? আমাদের সেন্স তাই বলছে যে এখানে যদি 100 ভোল্ট দিই আমরা, আর এখানে যদি এই জকিটাকে যদি এই পজিশনে রাখি, তাহলে পুরো রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা একটু হাই ভ্যালু থাকলে অনেকটা ভোল্টেজ ড্রপ হয়ে এখানে আসবে। মানে এখানে 100 দিলাম, এখানে যদি 30 ভোল্ট ড্রপ হয়ে যায় তাহলে এটা 70 ভোল্ট হবে, হ্যাঁ কি না? তার মানে এখানে এবির অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে? 70। তাহলে 70/L করলে আমরা এখন এক্সটা পাবো, নতুন এক্সটা পাবো। নতুন এক্সটা দেখো কম হবে, মানে আমার এখানে যদি কাছাকাছি হয়, ধরো 0.2 মিটার হলো, তাহলে আমরা ঠিকঠাক ভ্যালু পাবো। তাহলে এই যে x/L, এক্সের ভ্যালুটাকে আমরা বাড়াবো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতে পারি বাই কন্ট্রোলিং দ্য রিওস্ট্যাট। এটাকে যদি এইখানে দিয়ে দিই, একদম এই পাশে দিয়ে দিই, তাহলে পুরো রেজিস্ট্যান্সটা এর মধ্যে চলে আসবে, মানে ইটা আমাদের কমে যাবে। ঠিক আছে, এর অ্যাক্রসে যে ইটা অ্যাপিয়ার হয় সেই ইটা আমাদের কমে যাবে। কেন কমবে? এখানে ভোল্টেজটা কিছুটা ড্রপ হয়ে যাবে। এগুলো কিন্তু সমস্ত কী করে ভোল্টেজ ড্রপ হয় সব কিছু কিন্তু KCL KVL সব কিন্তু কিছু ডিসকাশন করা আছে আমার প্রিভিয়াস লেকচারগুলোতে। সবাই কাইন্ডলি ওটা মন দিয়ে একটু দেখবে, কেমন? হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা, তাহলে এটা এই সুইচ, এই জকিটাকে যদি এইখানে রাখি, তাহলে এই রেজিস্ট্যান্সটার কোনো এফেক্টই পড়বে না সার্কিটের ওপরে। পুরো ভোল্টেজটাই A আর B টার্মিনালের অ্যাক্রসে এসে হাজির হবে। বোঝা গেল? তাহলে এক্সের মানকে কী করে আমরা চেঞ্জ করব? বাই কন্ট্রোলিং দ্য রিওস্ট্যাট ইন দ্য প্রাইমারি সার্কিট। প্রাইমারি সার্কিটের রিওস্ট্যাটকে আমরা কন্ট্রোল করে ও রেজিস্ট্যান্সটা ঢুকিয়ে এক্সের ভ্যালু কমাতে পারি, রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে এক্সের ভ্যালু বাড়াতে পারি। সেই কন্ট্রোলটা আমরা করব। আমরা কতটা লেন্থ মেজার করছি তার উপর, কতটা লেন্থে আমাদের এই নাল পজিশানটা আসছে, মানে জিরো পজিশানটা, যেখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার উপর ডিপেন্ড করে আমরা এই রেজিস্ট্যান্সটাকে ইনক্লুড করব বা করব না। খুব কম ভোল্টেজ মেজার করার সময় আমাদের এক্সের ভ্যালুটা একটু কম হলে সুবিধে হয়, ওই সেন্সিটিভিটিটা ভালো হয়, তখন মেশিনটা ভালো মানে এরর ছাড়া রেজাল্ট দেবে। সেই কারণে আমরা রেজিস্ট্যান্সকে ইনক্লুড করব, আদারওয়াইজ দরকার নেই করার। কেমন? চলো, তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশান শিখলাম। ওকে, এবার সেকেন্ড অ্যাপ্লিকেশান করব পোটেনশিওমিটারে। কী করব? দুটো সেলের মধ্যে কম্প্যারিজন করব, যে কোন সেলটা, দুটোই আননোন সেল, কার ভোল্টেজ বেশি কার ভোল্টেজ কম। ঠিক আছে, তাহলে এই সার্কিটটাকেই আমি একটু আবার ড্র করছি, দেখে নাও সবাই। এই জকিটা তুমি মুভ করাতে পারো ইচ্ছে মতো, কেমন? এই আমাদের A, এটা B। এবার এখানে তুমি দুটো ব্যাটারিকে পরপর রেখে দাও। মনে করো এখানে চেঞ্জ হওয়ার একটা সুইচ আছে, মানে এই সুইচটা এদিকেও লাগতে পারে এদিকেও লাগতে পারে। তো ফার্স্টে আমরা 1 নম্বর পজিশনে সুইচটাকে লাগাবো, লাগিয়ে এই লেন্থটা মেজার করব। এই লেন্থটা ধরো L1 বেরোলো 1 নম্বর পজিশনে, ঠিক আছে। তারপরে 2 নম্বর পজিশনে রাখবো, 2 নম্বর পজিশনে মনে করে L2 বেরোলো। কেমন করে? এই জকিটাকে আমরা মুভ করাবো, পুরো ব্যালেন্স করবো। ধরো এখানে ব্যালেন্স হলো, পরেরটা এখানে ব্যালেন্স হলো। যদি দেখা গেল যে L2 ইজ গ্রেটার দ্যান L1, L2 যদি গ্রেটার দ্যান L1, লেন্থ যত বড় হবে তত কী হবে আমাদের? কী হবে? ভিটা বাড়বে না? পার লেন্থের ভোল্টেজ E/L, তাহলে তুমি 10 মিটার হলে 10 দ্বিগুণ হবে, 7 মিটার হলে 7 দ্বিগুণ হবে। যত বড় হবে তত বেশি ভোল্টেজ হবে। L2 গ্রেটার দ্যান L1 হলে কী হবে? এটা E1, এটা E2 মনে করছি। কী হবে? E2 গ্রেটার দ্যান E1 হবে। এখান থেকে আমরা এরকম কমেন্ট করতে পারি। এটা হচ্ছে কম্প্যারিজন। দুটো ব্যাটারি, তার মধ্যে তুমি কম্প্যারিজন করে বললে যে এ বড় এ ছোট। ওকে, এটা ততটাও ইম্পর্টেন্ট নয়, প্রথমটা ইম্পর্টেন্ট আছে, আর হচ্ছে এবার যেটা করাবো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার আমরা একটা আননোন রেজিস্ট্যান্স একটা আননোন ইএমএফ ব্যাটারি আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বের করব। একটা ব্যাটারি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব, বোঝা যাচ্ছে? তো
আমরা আগের বার ই মেজার করছিলাম, কিন্তু ব্যাটারির ভোল্টেজ মেজার করছিলাম ফার্স্ট যেটা করলাম, যে একটা ব্যাটারির আননোন ইএমএফ তার ভোল্টেজ মেজার করছিলাম, কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত সেটা কিন্তু মেজার করিনি। তো সেটা মেজার করব আমরা এখন। তো চলো, আমাদের যেমন সার্কিট ছিল তেমনই সার্কিট থাকবে। একটা সুইচ, একটা রিওস্ট্যাটটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তুমি ভ্যারি করাতে পারো, হাতি ঘোড়া কিছু নয়, ভয় পাওয়ার মতো কিছু নয় কিন্তু। হ্যাঁ, তো এবার এখানে চলে আসলো আমাদের এবি, তাই তো, মানে আমাদের পোটেনশিওমিটারের ওয়্যারটা এইখানে থাকবে। এবার মনে করো এইখানে আমাদের আছে এই ব্যাটারিটা আছে, যার ইএমএফ আমরা মেজার করেছি অলরেডি। তো এই ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে, আগেরবার ভাবিনি ওকে নিয়ে, এবার ভাবতে হবে আমাদেরকে। গ্যালভানোমিটার দিয়ে এটা লেগে গেল। এবার এর সাথে আমি এখানে আরেকটা রেজিস্ট্যান্স যার ভ্যালু আমি জানি আগের থেকে, হ্যাঁ, আর একে আমরা এখানে লাগিয়ে দিলাম, মাঝখানে একটা সুইচ দিয়ে দিলাম, এরকম সুইচ দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝো ভালো করে। এটা হচ্ছে পোটেনশিওমিটারের ভোল্টেজ ইপি, এটা রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স RH, এবিতে আসবে এটা ই, এটা হচ্ছে স্মল আর। আমাদের কাজ হচ্ছে স্মল আর এর ভ্যালুটা বের করা। তো যখন আমরা ধরে নাও L1 পজিশন, এখন L1 পজিশনে আছি, L1 পজিশনে এখন এটা ব্যালেন্স হয়ে আছে, এই সুইচটা ওপেন আছে এখন, ব্যালেন্স হয়ে আছে। তাহলে আমরা ই ইকুয়াল টু কত লিখতে পারি, এটা জানি, আমাদের অলরেডি করা আছে। মনে করো এখানে এসে ই ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে, মনে করো এখানে ভি ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে, কথার কথা বলছি। তো এক্স হচ্ছে আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এক্স মানে কি, এটা যদি ভি হয় ভি বাই এল ইন্টু L1 করবো, তাহলে এক্স, তাহলে আমরা ই পেয়ে যাবো। এক্স ইন্টু L1 কী হয়ে যাবে, ই হয়ে যাবে, এটা আমরা জানি, তাই তো, বোঝো ভালো করে। এবার তোমরা বলবে যে স্যার এই রেজিস্ট্যান্সটা কী করলো। বেসিক্যালি দেখো, যখন এখানে ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স মানে কি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত, ব্যালেন্স মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট 0, তাই তো, ব্যালেন্স মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট 0। তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে কি, পুরো কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, ই ইকুয়াল টু এই ভোল্টেজটা হয়ে যাচ্ছে সেই সময়। ওকে, চলো এবার আমরা কি করব, কেস 2 করব, কেস 2 স্টাডি করব। মানে এটা আমাদের সেম টু সেমই হলো, এখানে সুইচটা ওপেনই আছে, কিছু একে এখনও কাজে লাগাইনি, এবার আমরা কাজে লাগাবো। এবার এই সুইচটা আমরা ক্লোজ করে দিলাম, দেখে নাও। তো যখনই তুমি সুইচ ক্লোজ করে দেবে, তখন এর ভেতরে একটা কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করবে, হ্যাঁ কি না বলো সবাই, এরকম কারেন্ট ফ্লো করবে, ক্লোজ হয়ে গেল, কারেন্ট ফ্লো করবে এখন, তাই না? তাহলে যখনই কারেন্ট ফ্লো করবে, এখানে কিন্তু আর দেখো ই নেই, তার কারণ এখানে তুমি যখন গ্যালভানোমিটার লাগাচ্ছ, তুমি, এখন কিন্তু আর ই নেই এখানে, কেন, এখানে একটা I ইন্টু আর ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে ই এর থেকে আই আর বাদ গিয়ে এখানে হচ্ছে অ্যাপিয়ার হচ্ছে ভোল্টেজটা, তাহলে কত হচ্ছে এখানে, ভি অ্যাপিয়ার হচ্ছে, ভি ইকুয়াল টু কত, ই মাইনাস IR, তাই না? তার মানে ভোল্টেজটা কমে যাচ্ছে, আগে ই ছিল, ই এর থেকে আই আর বাদ দিলে আমরা ভি পাচ্ছি, ই এর থেকে আই আর বাদ দিলে ভি, তাহলে এখানকার ভোল্টেজটা কত এখন, ভি, মানে এর লেন্থটা মনে করছি L2 আমরা, হ্যাঁ, এই লেন্থটাকে মনে করছি L2, আগের বার L1 ছিল, লেন্থটাকে মনে করছি L2। তাহলে আমরা ভি পেয়ে যাব, ভি কত হবে, ভি হবে এক্স ইন্টু L2, অবশ্যই L2 ছোটো হবে L1-এর থেকে, কেন, ভিটা কম এর থেকে, তাই তো। তাহলে আমরা এখান থেকে ভি পেয়ে গেলাম, এখান থেকে ই পেয়ে গেছি। আমাদের ফর্মুলা কী ছিল, আমাদের কী বের করতে হবে, আর বের করতে হবে, তাই তো। আমরা কি জানি, তোমরা দেখবে যখন আমরা ব্যাটারি বা সেল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ই থেকে আমরা আইআর ড্রপ বাদ দিলে ভি পাই, তাই তো। ই থেকে আইআর ড্রপ বাদ দিলে পোটেনশিয়াল ডিফারেন্স পাই। ইএমএফের থেকে অভ্যন্তরীণ রোধের জন্য ভোল্টেজ ড্রপ, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ বাদ দিলে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা পাই, যেটা এর অ্যাক্রসে এসে অ্যাপিয়ার হবে। এ ভি, এটাও ভি একই ভি, তাই না? তাহলে ই জানি, ই মানে এক্স ইন্টু L1, আর ভি মানে কত, এক্স ইন্টু L2।
তাহলে আমাদের কি আছে, আর বের করতে হবে এখান থেকে। আর ইকুয়াল টু কত হবে তাহলে, ই মাইনাস ভি বাই আই। আচ্ছা, আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু কত, এখানে ভি, তো এখানে ভি আছে, তাহলে আই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ভি বাই আর লিখতে পারি না, পারি না? আই ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারি। আরটা জানি, আমি বললাম আরটা জানা একটা রেজিস্ট্যান্স নেব আমরা, তাহলে এখানে যদি আয়ের ভ্যালু পুট করে দেই তাহলে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে পারব। বোঝা গেল? মানে এখানে আমরা ইচ্ছে করে এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম, না হলে আমাদের দরকার পড়ছিল না আটটা মেজার জানার, কিন্তু আটটা জানতে হবে আমাকে। আমি ব্যাটারিটার ভোল্টেজ জেনে নিলাম, জেনে নিয়ে গিয়ে যখন কাজে লাগাবো তখন ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাও জানতে হবে, যে ওর জন্য কতটা ভেতরে ড্রপ হয়ে যাচ্ছে সেটাও জানা আমাদের দরকার। সেই কারণেই আমাদের এটা আলাদা করে বের করতে হবে। কেমন? ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এটা পুট করি ভ্যালুটা, ই মাইনাস ভি, আয়ের জায়গায় যদি বসাই ভি বাই আর, সব কটা ভ্যালু জানা আমাদের। ই মানে কত, এক্স ইন্টু এল ওয়ান সব জানি, ভি মানে এক্স ইন্টু এল টু, আবার ভি মানে এক্স ইন্টু এল টু ইন্টু আর করবো, বেরিয়ে যাবে স্মল আরের ভ্যালু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান। এটা একটা অ্যাপ্লিকেশান যে কোনো ব্যাটারি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। কেমন? তাহলে কি করলাম আমরা করলাম একটা ইএমএফ, একটা ব্যাটারি, আননোন ইএমএফ, আননোন সেল, তার ভোল্টেজ বের করলাম, তার মানে আননোন ইএমএফটা বের করলাম, জানি না ধরো, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে পারি। দুটো ব্যাটারিকে আমরা চেক করতে পারি যে কোনটার ভোল্টেজ বেশি, কোনটার ভোল্টেজ কম। কেমন? থিওরিতে কিন্তু বোর্ডে মাঝে মাঝেই পোটেনশিওমিটার থেকে কোশ্চেন হয়, এবং একটু ক্রিটিক্যাল কোশ্চেনও করে। কেমন? এখান থেকে তোমাদের ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, কপিতে নোট ডাউন করতে হবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে টোটাল যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে পুরো এ বি ওয়্যারটার অ্যাক্রসে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তারটা একই রকম তার, কোথাও মোটা কোথাও সরু এরকম নয়। কেমন? তো পোটেনশিওমিটার সবাই আশা করি ভালো লেগেছে। বারবার করে দেখবে, নোট করবে, তিনটে জিনিস প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু একবারে চট করে করতে পারবে না। কেমন? চলো, সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এনজয় করো, কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সবাইকে।